মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহার। অন্য মামলা না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশ। আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। দলের শীর্ষ 6 নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামায়াতের আমিরের প্রতিক্রিয়া। এই মামলাগুলা ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। কড়া নিরাপত্তার মধ্যে সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, বিজিবি ও সোয়াট মোতায়েন। যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। সপ্তম দিনে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি, দ্বিতীয় দিনের পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে আমরা কর্মবিরতিতে আছি। সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে উচ্চতন আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবে আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। দেশে আবারও চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ, লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ। যখন লক্ষণটা দেখা দিবে তখনই যেন অবশ্যই টেস্টটা করে নেয়, কারণ তার কি ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া সেটা কিন্তু আইডেন্টিফাই করা সবার আগে দরকার। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। আজকালের মধ্যে সংক্ষিপ্ত রায় প্রকাশের পরই কারা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে। এরপরই 13 বছর পর তিনি মুক্তি পাবেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 71 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে 2019 সালে ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। এরপর খালাস চেয়ে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহার। গত 26 ফেব্রুয়ারি ওই আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ অতিরিক্ত 4 যুক্তিতে আপিল দায়েরের অনুমতি দেন। মানবতা বিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় সেদিন রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। গত 6 ও 8 মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এটিএম আজহারের আইনজীবী রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে বিচারের নামে অবিচার করা হয়েছিল। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। এটিএম আজহারের আইনজীবী আরও জানান, সংক্ষিপ্ত রায় প্রকাশের আবেদন করা হয়েছে। আজকালের মধ্যে সেটি পাওয়ার পরই কারা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে। এরপরই মুক্তি পাবেন এটিএম আজহার। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব তো পড়বেই না, বরং ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক
মানদণ্ড নির্ধারিত হলো রায়ে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এটিএম আজহারের খালাসের রায়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে উল্লাস করেন, শুকরিয়া নামাজও আদায় করেন তারা। সৈকত সাদিক, ৭১, ঢাকা। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে জামায়াতের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন আমলে তাদের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি বলেন, এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। আর রায়ে আন্তর্জাতিক কোনো আইন অনুসরণ করা হয়নি। বিচারের নামে প্রহসন চালানো হয়েছে। সেগুলোকে জেনোসাইড স্টাডিজ হিসেবে উল্লেখ করেন জামায়াতের আমির। আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। এই মামলাগুলা ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আদালতের আরো খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, আজ আপিল বিভাগে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানি হবার কথা থাকলেও সেটি হয়নি। কেন হয়নি, আসলে সে বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত, যেহেতু আজকে সকালেই একটি গুরুত্বপূর্ণ মামলা, আপনি বলছিলেন যে জামায়াতের যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার মানবতা বিরোধী মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে আজকে আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে তাকে এই মামলা থেকে যে খালাস দিলেন এবং সেটা যেহেতু দীর্ঘ শুনানির পর আজকে এটার আদেশ দিলেও সেটা গুরুত্বপূর্ণ মামলা, সেটা হয়েছে ৯টা ৫০-এ। এরপরে সারা ১:৩০ পর্যন্ত আজকে আদালত চলেছে, আপিল বিভাগ চলেছে। এর মাঝখানে একটি শুনানি হয়েছে যে বিসিএসের যে ৯৮৮ জন কর্মকর্তা বিসিএসের তাদের চাকরিচ্যুত হয়েছিল, সেই মামলাটি গুরুত্বপূর্ণ মামলা, সেটারও শুনানি হয়েছে এবং তারা যাতে পুনরায় চাকরি এবং সুবিধা পায় সেই বিষয়ে নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ মামলাটির জন্য অপেক্ষায় ছিলাম, এই মামলাটি আজকে কার্যতালিকায় আপিল বিভাগে ২৮ নম্বর ছিল। যেহেতু সেই মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২১শে আগস্টের যে অন্যান্য আসামিদের যে হাইকোর্ট খালাস দিয়েছিলেন, সেই আদেশের বিরুদ্ধে যে রাষ্ট্রপক্ষে লিপ্ট আপিল করেছিলেন তার বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা ছিল। যেহেতু আপিল বিভাগ ১:৩০ পর্যন্ত চলে, তো এর আগে যেহেতু অন্যান্য মামলাগুলো শুনানি করতে করতে ১:৩০ বেজে যায়, এর জন্য আজকে এই মামলাটি হয়নি। হয়তো এটা আগামীকালকে আবার কজ লিস্টে বা কার্যতালিকায় উঠলে আবার কালকে শুনানি হবে। এছাড়া আরেকটা মামলার বিষয় আমরা কিন্তু আজকে অপেক্ষা করছিলাম, যেহেতু গতকালকে চেম্বার আদালতে আপিল করেছিলেন রিটকারীর পক্ষে, যে আপনি জানেন যে বিএনপি নেতা ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ যাতে না নিতে পারে সেই বিরুদ্ধে তার বিরুদ্ধে একটি রিট করেছিলেন। সেই রিট হাইকোর্টে গত বৃহস্পতিবার খারিজ করে দেওয়ার পর কিন্তু আজকে রিটকারীর পক্ষে গতকালকে আপিল করেছিলেন চেম্বার আদালত এবং তারা বলেছিলেন যে আজকে সেটার শুনানি হওয়ার কথা রয়েছে। তবে সেই মামলাটিও আজকে শুনানি হয়নি। সব মিলিয়ে যেহেতু আজকে আদালতে এটিএম আজহারের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, তার মামলাটি, তো নুসরাত এখন পর্যন্ত আদালতে আর আজকে কোনো বিশেষ কোনো বড় গুরুত্বপূর্ণ মামলা নেই। তো আর জানিয়ে রাখছি যে আগামীকাল কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার যে 3 বছরের যে সাজা দুর্নীতি মামলায়, সেইটার আদেশ কিন্তু কালকে একটি কোর্টে দিবে। এছাড়া অন্যান্য বিষয়ও কালকে আছে। যেহেতু সব মিলে এখন পর্যন্ত আদালতে আর তেমন কিছু নাই। এই হচ্ছে আজকের পর্যন্ত আদালতের সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ সৈকত সাদিক আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। সরকারি চাকরির সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
সকালে সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ করেন তারা। কর্মচারী ঐক্য সংঘের নেতারা জানিয়েছেন তড়িঘড়ি করে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে কর্মচারীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বিক্ষোভ শেষে গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। সকাল থেকে সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী, সোয়াট এবং বিজিবি মোতায়েন ছিল। আমাদের একটাই দাবি, বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে এই কালো আইন প্রত্যাহার করতে হবে। যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের 21, 27, 31, 39, 36 সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক, যেখানে আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করা হবে। এখানে আমাদের উপরস্থ নেতারা আছেন, ওনাদের সাথে আলোচনা হয়েছেন, কি আশ্বাস ওনারা দিচ্ছেন, সেই আশ্বাসের আলোকে আমরা হয়তোবা আলোর মুখ দেখতে পাবো। সচিবালয়ে আছেন সহকর্মী শারমিন নীরা, সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। নীরা, চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে এবং কর্মকর্তা কর্মচারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে কি প্রশাসনের কারো সাথে আপনার কোনো কথা হয়েছে? তারা কি কোনো কিছু বলেছেন? নুসরাত, আমরা কিছুক্ষণ আগেই সচিবালয় প্রবেশের সুযোগ পেয়েছি। যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের এই আন্দোলনের ঘোষণা গতকাল থেকেই ছিল, আজ 10:30 নাগাদ তারা সমবেত হবে এমনটাই বলা ছিল। একটু সৌভাগ্যক্রমে আমি আসলে ঢুকতে পেরেছিলাম গণমাধ্যম কর্মীদের মধ্যে সকালবেলা। তারপরে আমাকে বের করে দেওয়া হয় এবং যতটুকু সময় ছিলাম এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সোয়াতের টিম, ইভেন কি বিজিবির সদস্য তারাও কিন্তু উপস্থিত ছিল, অর্থাৎ বেশ কড়া প্রহরায় ছিল। এর মধ্যে বের করে দেওয়া হয়। তবে আমাদের কাছে তথ্য এসেছিল, আমরা ফুটেজও পেয়েছিলাম, 10:30 নাগাদ তারা সমবেত হয়, জড়ো হয় এবং একই দাবিতে, এই আইনটি বাতিলের দাবিতে তারা আসলে মিছিল করেছে। প্রায় ঘণ্টাখানেক তারা তাদের কর্মসূচি পরিচালনা করেছে। তাদের কর্মসূচি শেষ হওয়ার পরে আসলে আমাদের ঢুকতে দেওয়া হয়েছে এবং এরপরে আমাদের কারোর সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি। আইন উপদেষ্টা যেহেতু সংশ্লিষ্ট তিনি রয়েছেন, তিনি আসেননি আমরা যতটুকু জানি। স্বরাষ্ট্র উপদেষ্টাও ঢাকার বাইরে রয়েছেন। অর্থ উপদেষ্টা 5-এর শেষ করেছেন, তিনি আজ গণমাধ্যমের সাথে কথা বলবেন না। এরকম বেশ কয়েকটি জায়গায় আমরা যোগাযোগ করেছি। তবে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে ভূমি সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং হয়তো এই কর্মচারী যারা আন্দোলন করছে সক্রিয়ভাবে তাদের সাথে দুপুর 2টা নাগাদ হয়তো একটি বৈঠক হবে। কি হতে পারে বৈঠকে, সেটির দিকে আসলে আজকে আমাদের নজর। তারা হয়তো সেটির পরে কথা বলবে। তবে তারা মোটামুটি এখনও পর্যন্ত একমত সবগুলি সংগঠন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একটু জানাতে চাই যে সচিবালয়ের ভেতরের অবস্থা এখন বেশ ঠান্ডা, খানিকটা থমথমেও। তবে এর বাইরে, এটি কেপিআই এলাকা হলেও কিন্তু বাইরে জুলাই মঞ্চ নামে একটি মঞ্চ আন্দোলন করে যাচ্ছে। এই আইন যেন বলবৎ হয়, যে অধ্যাদেশটি হয়েছে এটি যেন বলবৎ হয় তারই দাবিতে। এবং তারা বলছেন যে এখনও পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে আওয়ামী বা ফ্যাসিবাদী অনেকে রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এমন দাবি তারা জানাচ্ছেন। অর্থাৎ পাল্টাপাল্টি কিন্তু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু সচিবালয়ে রয়েছি, কি বৈঠক হয়, কি ধরনের বার্তা সেখান থেকে হয় সেটি জানার চেষ্টা করব। এর বাইরে আরেকটু জানাতে চাই, আজ সচিব কমিটির একটি বৈঠক ছিল, আমরা সেটিরও খোঁজ খবর রাখার চেষ্টা করছি যে সেখানে এই অধ্যাদেশটি নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, যেহেতু আন্দোলন হচ্ছে, সুতরাং সেটিও আমরা জানবার চেষ্টা করব। আবার একটু মনে করিয়ে দিতে চাই, 22 তারিখে, চলতি মাসের 22 তারিখে কিন্তু উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেখানে কিন্তু সরকারি চাকরি বিধি যেটি রয়েছে সেটি সংশোধনের প্রস্তাব হয় এবং গেল 2 দিন আগে এটি অধ্যাদেশ আকারে জারি হয়েছে। তারপর থেকে আন্দোলনে সক্রিয় হয়ে আছে সচিবালয়ের কর্মচারীরা। নুসরাত, নীরা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সেখানেই থাকুন, বৈঠকের খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শারমিন নীরা। 3 কর্মদিবসের মধ্যে দাবি মেনে না নিলে সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। দুপুরে তারা এই ঘোষণা দিয়েছে। ওসমানী মিলনায়তনের সামনে বিক্ষোভ সমাবেশে তারা আরও বলেন, আমলাতন্ত্রের মাধ্যমে ফ্যাসিজম স্থায়ী করতে সব কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেছেন জুলাই বিপ্লবী ছাত্র জনতার বক্তারা। জুলাই বিপ্লবকে স্বৈরাচারের দোসররা নষ্ট করতে চাইলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
দেশের স্বার্থে আমলাদের বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধ করতে প্রস্তুত জুলাই যোদ্ধারা। সচিবালয়ে এনবিআর সহ দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দক্ষিণ সিটির শ্রমিক কর্মচারীরা। একই দাবিতে নগর ভবনের বাইরেও বিক্ষোভ করেছেন ঢাকাবাসী। মঙ্গলবার বেলা 11টা থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার সমর্থক ও কর্মচারীদের টানা আন্দোলনে বন্ধ রয়েছে নাগরিক সেবা। আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। অতি দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। যেখানে আইনের লড়াই দিচ্ছে সেখানে কেন এত বাধা দেন তাকে শপথ নিয়ে এত ঘুরিয়েছি? কারণ ঢাকা দক্ষিণের জনগণ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দেওয়া পাশ করছে, তার প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা। আজকে যে নগরের যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবের জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে অনুরোধ করব যে নগরের স্বার্থে এবং নগরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যে নির্বাচিত প্রতিনিধি জনতার মহল ইশরাক হোসেন সাহেবকে অনতিবিলম্বে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। চিকিৎসায় অবহেলার অভিযোগে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত 4 জনের বিষপানের ঘটনা ঘটেছে। রবিবার বেলা 1:30টায় হাসপাতালের পরিচালক ও জুলাই ফাউন্ডেশনের একটি বৈঠক চলাকালে সেখান থেকে তারা বেরিয়ে বিষপান করেন। পরে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক জানান, তারা গ্রিন টনিক নামে গাছে দেওয়ার এক ধরনের ওষুধ পান করেছেন। তাদের সবাই ঝুঁকিমুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সহকর্মী রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। চক্ষুবিজ্ঞান হাসপাতালের কেবিনগুলোতে চলছে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, যাদের বেশিরভাগই গেল 7 থেকে 8 মাস ধরে এই হাসপাতালে আছেন। রবিবার বেলা 1:30টার দিকে হাসপাতালের পরিচালকের সাথে জুলাই ফাউন্ডেশনের একটি বৈঠক চলছিল। বৈঠক চলার সময়ই সেখান থেকে বেরিয়ে আহত 4 জনের বিষপানের কথা চাউর হয়। আহতদের দাবি, তাদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু তাদের চিকিৎসায় কেউ আন্তরিক নন। ওরা হয়তোবা নিজের মেন্টালিটিটা আর মেনে নিতে পারছে না। আমাদের এই দেশে ট্রিটমেন্ট নাই, কিন্তু বাইরের দেশে তো উন্নত মানের ট্রিটমেন্ট আছে। ওনারা বলছিল আমাদের এই ডাক্তাররা সিঙ্গাপুরের টিম যদি দেখে বলে কারো চিকিৎসা প্রয়োজন তাহলে আমরা রেফার করে দিব, কিন্তু এই রেফারটা করার পরেও আমাকে কেন বিদেশ পাঠানো হচ্ছে না? একজন কিন্তু তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল, আরেকজনের যে বিষয়টা আমি যতদূর শুনেছি সে হচ্ছে তার 2 চোখের ভীষণ বেশ ভালো আর কি। কেন এই প্রাণঘাতী সিদ্ধান্ত? সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন 4 জন গণমাধ্যমকে জানান অভিযোগের সবকিছু। 10 মাস সময় দিয়ে দিছি, এর মধ্যে কিছুই করতে পারেন না। আজকের মধ্যে আমাদের সিদ্ধান্ত দিতে হবে আর আজকের মধ্যে সব কিছু করতে হবে। তখন খায়ের স্যার বলে আই ডোন্ট কেয়ার, রাগের কারণে বের হয়ে এসে মনে করেন আমরা সবাই বিষপান করি। এই যে আমাদের বিপ্লবী সরকার বসাইছে, এই সরকার আমাদের নিশ্চিত করতে পারছে না চিকিৎসা। এখন যদি আমার দুনো চোখ নষ্ট হয়ে যায় তাহলে আমার মাকে কে দেখবে আর আমাকে বা কে দেখবে? মিডিয়ার সিম্প্যাথি নিয়ে তারা হচ্ছে তাদের রাজনৈতিক দল গঠন করা নিয়ে মগ্ন আছে। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে পরিচালকের একটি বৈঠকও ছিল, তারাও সেখানে ছিলেন ও সেখান থেকে তারা কিন্তু বের হয়ে এই জায়গাটিতে অবস্থান নেন 1:30টার দিকে, গতকাল দুপুর 1:30টার দিকে, এবং ঠিক তারপর মুহূর্তে কিন্তু তারা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রবিবার দুপুর 1:34 তাদের অসুস্থ অবস্থায় কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মিনিট খানেক পরই তাদের গাড়িতে তুলতে দেখা যায়। পরে 5 মিনিটের মধ্যেই গাড়িটি তাদের নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের পান করা বিষের একটি বোতল পাওয়া যায় চক্ষু হাসপাতালে। এই অবস্থায় আমরা লেভেল সারা অবস্থায় আমরা এটার পেয়েছি। স্টোমাক ওয়াশ করতে হয়নি, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক বলছেন, মানসিক অবসাদ থেকে এমনটা ঘটতে পারে, তবে তাদের সর্বোচ্চ চিকিৎসাই দেয়া হচ্ছে। যে 4 জন এই ঘটনাটা ঘটায় তাদের মধ্যে 3 জন কিন্তু 2 দিন আগে তারা হাসপাতালে ভর্তি হয়েছে আবার নতুন করে,
এদের মধ্যে একজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসছে 2 মাস আগে। সিঙ্গাপুরের ডাক্তার বলছে যে তার চোখের ব্যাপারে সিঙ্গাপুর থেকে আর করণীয় কিছু নাই, কিন্তু তারা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ধরনের রোগীদের একটা মানসিক ট্রমার মধ্যে থাকে। সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক জানান, তারা গ্রিন টনিক নামের গাছের ফলন বৃদ্ধিতে ব্যবহৃত এক ধরনের ওষুধ পান করেছেন, ফলে তাদের শরীরে তেমন বিষক্রিয়া ছড়ায়নি, পাকস্থলীও ওয়াশ করতে হয়নি। উদ্ভিদের বৃদ্ধি বা উদ্ভিদের মানে এগ্রিকালচার জাতীয় ইউজ করা এরকম কোনো কিছু একটা। ওষুধটার নাম কি গ্রিন টনিক? ছবিটা পাইছিলাম, ওই ছবিটা ওইটাই পাইছি। সিসিটিভির এই ছবিতে সোমবার দুপুরে আবারও তাদের চক্ষুবিজ্ঞান হাসপাতালে ঢুকতে দেখা যায়। বেলা 1:28 আরেক ছবিতে দেখা যায় তাদের বাঘ বিতণ্ডার দৃশ্য। পরে একজন অসুস্থ হয়ে গেলে দুপুর 1:36 তাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে দেখা যায়। চক্ষুবিজ্ঞানের পরিচালকের অভিযোগ, অন্যান্য জুলাই আহতরা তাদের এমন কর্মকাণ্ডে বিরক্ত। যে রোগীরা চিকিৎসা নিচ্ছেন অধিকাংশ রোগীরা হচ্ছে কি তাদের যে এই 4 জনের অ্যাক্টিভিটিসকে তারা সমর্থন করতেছেন না। রাশেদ আনিস, 71, ঢাকা। টানা 7ম দিনের মতো অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রায় কয়েক হাজার কর্মী এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন। এদিকে যারা এলাকায় আছেন তারাও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন। এ কারণে বিভিন্ন এলাকায় নিয়মিত গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীদের দাবি, পল্লী বিদ্যুৎ কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমনপীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী ও অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অতি দ্রুত অপসারণ করতে হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। গ্রাহকের বিভিন্ন ধরনের সেবা আছে, যেমন নতুন মিটারের যে সংযোগের যে আবেদনগুলো, এই আবেদনগুলো এগুলো আমরা আগামীকাল থেকে অ্যাটেন্ড করব না। তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মিটার নতুন লাইন নির্মাণ, নতুন সংযোগ সম্পর্কিত কোনো কাজই আগামীকাল থেকে আর করা হবে না। আপনারা আর চোখ বন্ধ করে থাকবেন না। আপনারা আমাদের একদম গ্রাম পর্যায়ের মানুষের কথা শুনুন, শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। গ্রামের মানুষের জীবন আর শহরের জীবন একরকম না। আপনাদের কাছে, এই সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, এই 7 দফা দাবি আপনারা দ্রুততম সময়ের মধ্যে সুরাহা করুন। 11তম গ্রেডে বেতন সহ 3 দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে 1 কোটিরও বেশি শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাকরির শুরুতে 11তম গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি শিক্ষকরা খুলনায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনেও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবুও ক্লাসের শিক্ষার্থী এসেছিলেন শিক্ষকের অপেক্ষায়। খেলাধুলা করছি, হই হুল্লোড় করছি, খাওয়া দাওয়া করছি, এইভাবেই আমাদের সময় কাটছে। শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আমাদের পরবর্তীতে সেইভাবে আমাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে, সেভাবে আমরা পোষাবো। দাবি আদায় কঠোর অবস্থানে সিলেটের শিক্ষকরা। তারা বলছেন গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। আমরা যারা সহকারী শিক্ষক সারা জীবন চাকরি করার পরেও শেষ বয়সে আমাদের কিন্তু লাস্ট সহকারী শিক্ষক হিসেবে আমাদের চাকরি থেকে অব্যাহতি নিতে হয়। প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে কুড়িগ্রামেও কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। তারা স্কুলে আসলেও ক্লাস নেননি। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃত্বে সারা দেশব্যাপী আমরা দীর্ঘ 1 মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। নীলফামারীতে শিক্ষার্থীরা ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে কেউ পাঠদানে আসেননি। আমাদের 3 দফা দাবিতে কর্মবিরতি চলছে। যতদিন দাবি আদায় হবে না ততদিন এই কর্মবিরতি চলবে। ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলছে, তবে নগরের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে। ওদের কোনো দুর্ঘটনা ঘটলে ওদের বাবা মা আমাদেরকে করবে, গিল্টি করবে। ওই কারণে
আমরা মানে চাচ্ছি যে ওরা ভিতরেই থাকুক, কিন্তু আমরা কোনো কাজ করব না। বরিশালে চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে দেশে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লাখের বেশি সহকারী শিক্ষক কর্মরত। আব্দুল্লাল মামুন, ৭১। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি সহ সব এলাকাতেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সবকটি উপজেলার নদ নদীগুলোকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। রাঙাবালির আগুনমুখা, দরছিরা, বুড়া গৌরাঙ্গ এবং রাবনাবাদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ১.৫ ফুট বেড়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে। একই সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার মধ্যরাত থেকে পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়েছে। অমাবস্যার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে সাগর এবং নদীতে পানির উচ্চতা বেড়েছে। ঝড়ের আতঙ্কে রয়েছেন সাগর ও নদী তীরবর্তী শত শত পরিবার। খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৪ দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কয়েক বছরের বিরতির পর এবার দেশে আবারও চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ দেখা দিচ্ছে। রোগ নিয়ন্ত্রণ এবং রোগতত্ত্ব ইনস্টিটিউট আইইডিসিআর বলছে, সন্দেহভাজনদের নমুনা পরীক্ষায় অন্তত ৪৫% রোগীর শরীরেই চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। রোগটি প্রাণঘাতী না হলেও এটি মানবদেহে নানা রকমের সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত এই রোগটি ডেঙ্গুর মতোই চরিত্র বদল করে নতুন রূপে হাজির হতে পারে। তাই উচ্চমাত্রায় জ্বর, হাড়ের জয়েন্টে ব্যথার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যেতে বলেছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মশাবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সী রোগীরা। রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব ইনস্টিটিউট আইইডিসিআর এর তথ্য বলছে, এবছর ২৮২ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১২৮ জনের দেহেই চিকুনগুনিয়া সংক্রমণ মিলেছে। শতকরা হিসেবে যা প্রায় ৪৫%। গেল এপ্রিল থেকেই রোগীদের দেহে চিকুনগুনিয়া ধরা পড়ছে। শঙ্কার তথ্য হলো, ডেঙ্গুর মতো এবারের চিকুনগুনিয়ার ক্ষেত্রেও চরিত্রগত পরিবর্তন পাচ্ছেন গবেষকরা। গত বছরই ২০২৪ সালে আমরা দেখলাম যে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ ২ আমেরিকা মিলে যে স্বাস্থ্য সংস্থা আছে, সেইখানেই প্রায় ২৫০র মতো কিন্তু মৃত্যু সংঘটিত হয়েছে এই চিকুনগুনিয়ার জন্য, যেগুলি হচ্ছে রিপোর্টেড কেস। তার মানে এর থেকে বেশি সংখ্যক কিন্তু আপনার চিকুনগুনিয়া জনিত মৃত্যু হয়েছে, সেগুলো হয়তো রিপোর্ট হয়নি। চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে রোগটি সেরে গেলেও দীর্ঘমেয়াদে রোগীদের শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। শরীরের গিটে গিটে তীব্র ব্যথা হয়। ডায়াবেটিস ও অন্য জটিল রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে চিকুনগুনিয়া। তাই সময় মতো সঠিক চিকিৎসাই সমাধান। যে ডেঙ্গুর ক্ষেত্রে যে আমরা NS1 করি, চিকুনগুনিয়া আলাদা টেস্ট RT-PCR করা হয়, যেটা আমরা আইডিসিআর করে থাকি। তো সেটা অবশ্যই যদি বললাম, যখন লক্ষণটা দেখা দিবে তখনই যেন অবশ্যই টেস্টটা করে নেয়, কারণ তার কি ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া সেটা কিন্তু আইডেন্টিফাই করা সবার আগে দরকার। কীটতত্ত্ববিদরা বলছেন, দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের একমাত্র বাহক এডিস মশা। তাই সবার আগে দরকার এডিসের উৎস ধ্বংস করা। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, কোনো কোনো দেশে ইয়েলো ফিভার, এই 4টি রোগ একসাথে এই একই মশা ছড়ানো সক্ষম এবং ছড়াতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এই মশাটিকে ডেডলি মসকিটো বলা হয়। যে মশাটি সবচেয়ে বেশি রোগ ছড়ায় সেটি হচ্ছে এডিস মশা। বর্ষা মৌসুমে মশার উৎস ধ্বংসে সারা দেশে সিটি কর্পোরেশনগুলোর সমন্বিত উদ্যোগই পারে রোগটির বিস্তার ঠেকাতে। মেহেদি হাসান, ৭১, ঢাকা। গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত এক খসড়া পরিকল্পনায় হামাসের কাছ থেকে 10 জন জীবিত জিম্মির মুক্তি ও প্রায় 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি নতুন প্রস্তাব দিয়েছিলেন। এতে 60 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের হাতে থাকা বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয় রয়েছে। প্রস্তাবে হামাস 2 ধাপে ইসরায়েলের 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এছাড়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকশো জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করেছেন। নতুন এই প্রস্তাবে হামাস সম্মতি জানায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি দেখবেন। চুক্তি অনুযায়ী যেদিন থেকে যুদ্ধবিরতি শুরু হবে সেদিন থেকেই গাজায় শর্তবিহীন ত্রাণ প্রবেশ শুরু করবে। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার মতে, হামাস এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণ করলে যুদ্ধের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস এবং সব জিম্মির মুক্তির বিষয়টি অর্জন সম্ভব হবে না। এদিকে ইসরায়েলের জিম্মিদের পরিবারগুলোর একটি সংগঠন জানিয়েছে, আংশিক চুক্তি ইসরায়েলের জন্য পরাজয়। এই চুক্তি যুদ্ধের অবসান ও সব জিম্মির মুক্তি নিশ্চিত করে না। তাদের মতে সরকার চাইলে আগামীকালই এমন চুক্তি করতে পারে যা সব জিম্মিকে ফিরিয়ে আনবে ও যুদ্ধের ইতি ঘটাবে। এর আগেও ইসরায়েল হামাসের মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতি চুক্তি হলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। মনিরুজ্জামান বাবু, 71। খেলার খবর। একদিন আগে ব্রাজিলে পা রেখে চমক দিলেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য 26 জনের দল ঘোষণা করলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড, যেখানে বড় চমক 1 বছর পর ক্যাসেমিরোর ইনক্লুশন। শুধুমাত্র ক্যাসেমিরো নয়, আনচেলত্তির দলে জায়গা পেয়েছেন লিচারলিসন এবং অ্যান্টোরিও। তবে অপেক্ষা বেড়েছে নেইমারের জন্য। চোট থেকে এখনও সেরে ওঠেননি এই ফরওয়ার্ড। এছাড়া দলে জায়গা হয়নি রদ্রিগোর। দল ঘোষণার আগে রিও ডি জেনেরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে, যেখানে তিনি বলেন ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন করতে চান তিনি। আগামী 5 জুন ইকুয়েডর এবং 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলে 4-এ রয়েছে ব্রাজিল। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।